রাত ৯টা ৩০। বাসার বাইরে দাঁড়িয়ে স্মোক করছে আয়াস। আকাশে বিষাক্ত ধোঁয়া ছাড়ছে। বাসার দারোয়ানকে আজ বিকালেই ছুটি দিয়ে দিয়েছে আয়াস, কারণ জিজ্ঞাসা করলে বলেছে যে এমনি একদিন ইচ্ছা হলো তাই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। সিগারেটটা শেষ হতে নিলেই আয়াস পকেট থেকে ফোনটা বার করে কল করল। খালাম্নি, ওনার খাওয়া শেষ? হ্যাঁ আয়াস বাবা, ওনার খাওয়া শেষ। উনি আবার একটা শুকনো ঢোক গিলে বললেন, ওনাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? না মানে এত বছর ধরে ওনার দেখাশোনা করতে করতে মানুষটার ওপর এক প্রকার মায়া পড়ে গেছে আর কি। আয়াস একটা তাচ্ছিল্যর হাসি হাসল, চোখে জল টলমল করছে। আয়াসের মুচকি হাসির আওয়াজ ফোনের ওপাশে আয়াসের খালাম্নি মানে ইফার মায়ের কাছে পৌঁছাল না। উনার কণ্ঠ রীতিমতো কাঁপছে, অদ্ভুত এক চাপা কষ্ট অনুভব করছেন মনের মাঝে। আয়াস আকাশের দিকে তাকিয়ে তারপর ফোনে বলে উঠল, তুমি চলে এসো, আমি যাচ্ছি। কথাটা বলে আয়াস ফোনটা কেটে দিল। দরজার এপাশ থেকে আয়াসের খালাম্নি চাপা স্বরে কথাগুলো বলছিলেন নূরের মায়ের আড়ালে। আয়াস গাড়ি ড্রাইভ করে বেরিয়ে এলো। ব্যালকনি থেকে সমস্তটা নূরের চোখে পড়েছে। আয়াসের মতিগতি বোঝার সাধ্য নূরের নেই। নূর চঞ্চল আর বিষণ্ণ মন নিয়ে রুমে চলে এলো। রুমে এসে ফোনটা হাতে নিল, ভাবল ওর বাবার কাছে ফোন করবে। ফোন করতে গিয়ে দেখল ট্রলিটা দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা। মনে পড়ে গেল কালকে ওরা নাটোর যাবে, ভোর ভোর বার হতে হবে। ভাবনা চিন্তাগুলো আপাতত দূরে সরিয়ে ফোন ধরালো নূর। বেশি কিছুক্ষণ রিং হওয়ার পর নূরের বাবা ফোনটা ধরলেন, তারপর উনি চুপ হয়ে রইলেন। নূর বিষণ্ণ কণ্ঠে বলল, কেমন আছো বাবা? উনি চুপ করে রইলেন, কথা বললেন না, কোনো হয়তো বলার ইচ্ছা শক্তিটা মৃতপ্রায়। ওনাকে চুপ থাকতে দেখে নূর আবার বলল, বাবা। উনি এখনো চুপ। নূর ভাবল হয়তো ওনার মন খারাপ বা কোনো সমস্যা হয়েছে বা নূরের ওপর রগে আছে। নূরের চোখে জল ভার করে এলো, বেশ ভাঙা কণ্ঠে বলল, বাবা তুমি আমার ওপর রেগে আছো? ও বাবা। নূরের এই কথাটা শোনার পর থেকে উনি বলে উঠলেন, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোদের সবাইকে মিথ্যা বলেছি। কথাটা বলে উনি যেন ফুপিয়ে কেঁদে ফেললেন। ওনার কান্নার আওয়াজ শুনে নূর বেশ ভেঙে পড়ল। তারপর নূর ও কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি একথা বলছো কেন বাবা? কি হয়েছে আমাকে বলো। উনি ফোনের মধ্যে থেকেই বেশ শব্দ করে হাউ হাউ করে কেঁদে উঠলেন। নূরের চোখ দিয়ে জল গড়াচ্ছে। হঠাৎ এমন আচমকাই এমন পরিস্থিতির সম্মুখীন হবে নূর ভাবেনি। চোখের জলটা মুছে আবার প্রশ্ন করে উঠল, কি হয়েছে তুমি আমাকে সব বলো, আর এভাবে কেঁদো না প্লিজ। উনি কাঁদতে কাঁদতে বলে উঠলেন, তোর মা বেঁচে আছে নূর, আমি বুঝতে পারিনি। তোর মায়ের মতো মৃত রক্তাক্ত লাশ দেখে সেদিন আমি সেটাকে তোর মা ভেবেছিলাম নূর, আমি চিনতে পারিনি। নূর যেন আকাশ থেকে পড়ল এমন কথা শুনে। এত বছর পর যখন সবাই একটা মানুষকে মৃত হিসাবে ধরেই নিয়েছে, তখন হঠাৎ ওর বাবার বলা একটা কথা যেন সবকিছুকে পাল্টে দিল। নূর উত্তেজিত হয়ে বলে উঠল, কি বলছো কি তুমি এসব? তুমি ঠিক জানো আম্মু বেঁচে আছে? আম্মু কোথায়? আর সব প্রশ্নের উত্তর কি বাবা? উনি ওনার কান্নার মাঝে দম আটকা কাশি কেশে বললেন, আমিও জানতাম না কিছুই। আজ তোর মায়ের কবর জিয়ারত করতে গিয়ে দেখি কবরের গায়ে অন্য এক মহিলার নামের নেমপ্লেট বসানো। প্রথমে দেখে খানিকটা অবাক হয়েছিলাম, কিন্তু বিষয়টা কোনো ছোটখাটো বিষয় না দেখে আমি গেলাম সেখানকার এলাকার ম্যানেজারের কাছে। ওনাকে গিয়ে জিজ্ঞাসা করাতে যে সেখানে অন্য কোনো মহিলার নামের নেমপ্লেট কেন, তখন উনি বললেন, যার কবর তার নামের এই নেমপ্লেট দেওয়া আছে। তাছাড়া ওটা আপনার স্ত্রীর কবর না। আপনাকে আমি দেখেছি কবর জিয়ারত করতে আসতে, তাই আমি আপনাকে চিনি। কিন্তু কয়েকদিন আগে একটা পরিবারের বেশ কয়েকজন সদস্য এসে জানান যে এখানে যার কবর দেওয়া হয়েছে ওনারা তাদের পরিবারের লোক। কথাটা শোনামাত্রই আমার আপনার কথাটা মাথায় আসে। আমি তখন খানিকটা আন্দাজেই ওনাদের সাথে তর্কে জড়ালাম। তারপর সব জিজ্ঞাসা করতেই ওনার আমাকে সবটা বুঝিয়ে বললেন যে
যেদিন ওই রোড অ্যাক্সিডেন্টটা হয় সেদিন ওনাদের পরিবারের লোক আর সারাদিন বাসায় ফেরেননি। তাছাড়া ওনাদেরকে ফোন করে কেউ জানিয়েছিলেন যে তাদের বাসার কেউ একজন মারা গেছেন, কিন্তু ইতিমধ্যে আপনি আপনার ওয়াইফের মৃতদেহ ভেবে তাকে নিয়ে যান, কিন্তু তার আসল পরিবারের লোক এসে আর পায়নি। যখন জানলেন যে আপনারা নিয়ে গেছেন তখন আপনাদের খোঁজার চেষ্টা করেও পায়নি, কারণ আপনারা বাসা পরিবর্তন করেছিলেন। তারপর হঠাৎ কিছুদিন আগে ওনারা বেশ কিছু প্রমাণসহ জানালেন যে এটা ওনাদের পরিবারের একজনের কবর। তাছাড়া অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আপনারা কি বুঝতে পেরেছিলেন যে উনি আপনাদের বাড়ির লোক? তখন আরাফাত সাহেব মাথা নাড়িয়ে না জানালেন। সব কথা আরাফাত সাহেব নূরকে বললেন। উনি রীতিমতো ভেঙে পড়েছেন, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছেন না। কথাগুলো শুনে নূর কেঁদে ফেলল, তার মানে ওর মা বেঁচে আছে। নূর ও কাঁদছে। হঠাৎ আরাফাত সাহেব চোখের জল মুছে বললেন, তোর মা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে আমি জানি না মা, আমি জানি না। আর তোর মাই বা সেদিন আর ঘরে ফিরল না কেন আমি তাও জানি না। পারলে আমাকে ক্ষমা করিস। নূর ও নিজের চোখের জল মুছে বলল, তুমি কেন ক্ষমা চাইছ? তোমার তো কোনো দোষ নেই, ভাগ্যতে যা ছিল তাই হয়েছে। তাছাড়া এত বছর পর আম্মু কোথায় থাকতে পারে, আর আম্মুকে কোথায় বা খুঁজব আমরা? আমি জানি না মা, আমি জানি না। দুজন আরও বেশ কিছুক্ষণ কথা বলার পর নূর ফোনটা কেটে দিল। নূর আয়াসের ফোন করে খবরটা জানাবে বলে ফোন করতেই কলটা গেল না। ফোন সুইচ অফ। নূরের আর তরস সইছে না কথাটা বলার জন্য। নূর না পেরে রুমের মধ্যে পায়চারি করছে আর আয়াসকে ফোন করার চেষ্টা করছে বারবার। হঠাৎ বাইরে থেকে শোষো আওয়াজ শোনা যেতেই নূর জানালার দিকে তাকালো। জানকলাটা খোলা। নূর খুব ভূতের ভয় পায়, তাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে জানালা দিয়ে দেই, কিন্তু আজকে জানালাটা খোলা রেখেছে কেন নূর বুঝতে পারছে না। হয়তো ভুলে গেছে ভেবে জানালাটা দিতে গেলেই বাইরের অন্ধকারে কেঁপে উঠল নূর। তারপর হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করতে গেলেই নূর ওদের বাসার বিপরীতে কিছুটা দূরে আলো জ্বলতে দেখল, আর দুটো মানুষের অবয়বকে হাঁটতে দেখে ভয় জানালটা জোরে শব্দ করে টেনে দিয়ে বিছানায় বসে পড়ল নূর। ভীষণ রকম ভয় পেয়েছে ও। নূর বিছানায় পা গুটিয়ে বসে মনে মনে অনেক সূরা পড়ছে ভয় কাটানোর জন্য। ওটা যে গাড়ির হেডলাইটের আলো টিপটিপ করে জ্বলছিল তা নূর বুঝতে পারেনি। ফাঁকা রাস্তার মাঝে গাড়িটা দাঁড় করিয়ে রেখে মুখোমুখি দাঁড়িয়ে আছে আয়াস আর নূরের মা। আয়াসের চোখে আছে হিংস্রতা আর নূরের মায়ের চোখে বিরক্তি আর রাগ। গাড়িটা রাস্তার মাঝে রাখা। গাড়ির আলো একবার জ্বলছে একবার নিভছে। নূরের মা বিরক্ত হয়ে বললেন, মানেটা কি আয়াস? তুই এসব আলতু ফালতু প্রশ্ন করছিস কেন? আর তোর কি মনে হয় যে আমি তোকে মিথ্যা বলছি? তোকে মিথ্যা বলে আমার কি লাভ? ওটা যেমন তোর মা তেমনি আমার বড় আপু। আয়াস ভারী গলায় বলে উঠল, আমার আম্মু কোথায় খালামনি? এখনো সুযোগ আছে, বলো যে সে কোথায়, না হলে আজকেই তোমার শেষ দিন, আর তোমাকে শেষ করতে আমি দুইবারও ভাবব না। উনি রেগে দাঁতে দাঁত চেপে বলল, তুই যে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে দোষী প্রমাণ করবি ভাবিনি আয়াস। তোকে আমি নিজের সন্তানের মতো ভাবতাম, আর তুই কিনা তার এই প্রতিদান দিলি। ছি! এখন তো ভাবলেই গা ঘিনঘিন করছে যে আমার ফুলের মতো মেয়েটার জীবনসঙ্গী হিসাবে আমি তোকে ঠিক ভেবেছিলাম। আয়াস পকেট থেকে রিভলভারটা বার করে বলল, খবরদার, তোমার ওই মুখে আমার আফুসোনার নাম নিয়েছ তো তোমাকে মেরে ঝাঝরা করে দেব। অনেক বছর সময় দিয়েছি তোমাকে, আর না। আজ তোমার পর্যাপ্ত সময় শেষ। আমি আর একবার জিজ্ঞাসা করব যে আমার আম্মু কোথায়? বলো কোথায়? শেষবারের মতো বলছি। আর তোমার মেয়েকে আমি এমনি এমনি বিয়ে করিনি, নিজের কাজ হাসিল করার জন্যই করেছি। না আছে ওর প্রতি অনুভূতি আর না আছে ভালোবাসা। ওর মতো হাজার হাজার মেয়ে আমার পিছন পিছন ঘুরে, বুঝেছ? আর সে আমার প্রেমে পাগল, আমি না। ছি আয়াস, ছি! আমার মেয়ে সম্বন্ধে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। তুই কি মানুষ? মানুষ আমি কখনোই ছিলাম না। আমি হলাম ডেভিল, আর তোমার মেয়েটাও কত বোকা। আমি কাছে টানলেই সুরসুরকরে কাছে চলে আসে। মেয়ে মানুষের স্বভাবই এমন, ডাকলে না করতে পারে না। না জানি এত আবেগ কই পাই।
কথাটা শুনে উনি ওনার কোমরে গুজে রাখা চাকুটা বার করতে গেলেই পরপর দুটো গুলি এসে ওনার শরীরকে ভেদ করে গেল। উনি মাটিতে পড়ে গেলেন, চারিদিকে রক্ত। আয়াস বন্দুকটা নামিয়ে একবার পিছন দিকে তাকালো, খালি অন্ধকার আর অন্ধকার। আয়াস বন্দুকটা হাত থেকে ফেলল না, বন্দুকটা হাতে রেখেই নূরের মায়ের বডির কাছে হাঁটু গেড়ে বসল আর রক্ত দিয়ে পিচের ওপর লিখল, আই এম দ্য ভিলেন ইন ইউর লাভ স্টোরি আফুসোনা। কথাটা বলে হাসল আয়াস, তারপর ওনার দিকে তাকিয়ে বললেন, তোমাকে মারা তো জাস্ট একটা বাহানা। সো স্যাড। ভয় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে নূর। রাত 1টা বাজে, আয়াস এখনো বাসায় ফেরেনি। নূর ও আর ঘর থেকে বার হয়নি। ইফার মাথা ব্যথা করছিল বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, আর ইফার মা ওনার বোনের ছেলে অসুস্থ বলে সন্ধ্যাবেলা আর একবার বাসা থেকে বেরিয়ে গেছিল, তাই নূর বলার মতো কাউকে সুযোগ পায়নি। হঠাৎ কম্বল সরিয়ে গলায় উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতেই নূর কেঁপে উঠল। বুঝতে পারল যে আয়াস ফিরেছে, তাই অযথা ভয় না পেয়ে বরং আরও সাহস পেল। হৃদস্পন্দন ক্রমাগত বাড়ছে আয়াসের স্পর্শে। আবেগে ব্ল্যাঙ্কেট আঁকড়ে ধরল নূর। হঠাৎ আয়াস নূরকে ঘুরিয়ে ওর মুখোমুখি করে নূরের গলায় মুখ ডুবিয়ে দাল। আচমকাই আয়াসের এমন ব্যবহার নূরের কাছে একটু অদ্ভুত লাগলেও অবাক হল না, কারণ আয়াস এমনই আর নূর এগুলোতে অভ্যস্ত। আয়াস ও কিছু বলছে না আর নূর ও কিছু বলছে না। রুম জুড়ে চলছে পিনপন্ত নীরবতা। কেবল অনুভূত হচ্ছে আয়াসের উষ্ণ ছোঁয়া আর নূরের ছন্দহীন হৃদস্পন্দন। আয়াস নূরের শরীরে ওর স্পর্শগুলো গভীরভাবে দিতে লাগলেই নূর খানিকটা লজ্জা আর কম্পিত কণ্ঠে বলে উঠল, প্লিজ এত কাছে আসবেন না। আয়াস নূরের গলা থেকে মুখ সরিয়ে কিছুক্ষণ নূরের মুখের দিকে চেয়ে রইল। মেয়েটার মুখে একরাশ লজ্জা আর ভয় কাজ করছে। আয়াস এক হাত দিয়ে নূরের পেটিকোটের ফিতেটায় হাত দিতে গেলেই নূর একনিঃশ্বাসে বলে উঠল, আমি অসুস্থ, প্লিজ। আয়াস বুঝতে পারল নূর ঠিক কি বোঝাতে চাইছে। নূরের ইশারা বুঝতে পেরে আয়াস ওর হাতটা সরিয়ে নিয়ে নূরের ঠোঁটজোড়া দখল করে নিল। নূর আয়াসের শার্ট ধরে খামচি মেরে ধরল। ভয়টা ক্রমে ক্রমে কমে আসছে। কিছুক্ষণ পর আয়াস নূরকে ছেড়ে নূরের পেটে মাথা রাখল আর 2 হাত দিয়ে নূরকে জড়িয়ে ধরল। আয়াস ভাবল যে নূর হয়তো এতক্ষণ পেটের ব্যথায় গুটিসুটি হয়ে শুয়েছিল, আর এই অবস্থায় পেটে পেইন হওয়াতে অসম্ভব কষ্ট হয়। আয়াস নূরের পেইন কমাতে নূরের পেটে মাথা রাখল। নূর কিছু বলছে না। বেশ অনেকক্ষণ আয়াস ওভাবেই রইল। হঠাৎ নূরের মনে পড়ল ওর আম্মু কথাটা ভাবতেই নূর উত্তেজিত হয়ে বলল, জানেন তো আমার আম্মু বেঁচে আছে এখনো, আমার আম্মুর কিছু হয়নি। কথাটা বলেও আয়াসের তরফ থেকে কোনো রিপ্লাই এলো না দেখে নূর ভাবল আয়াস হয়তো সবটা বলেই তারপর কোনো মন্তব্য করবে, তাই নূর একে একে সব কথা আয়াসকে বলল। সব কথা শুনেও আয়াস কিছু বলল না দেখে নূর ধীমে কণ্ঠে বলল, আমার আম্মু হলো আমার জীবনের সবচেয়ে বড় হ্যাপিনেস। আম্মুকে পেলে আমার আর কিছু চাই না। তবুও আয়াসের কোনো রিপ্লাই নেই দেখে নূর একটু উঁচু হয়ে দেখল আয়াস ঘুমিয়ে পড়েছে। নূর নিজের মাথায় চাপট মারল, তার মানে এতক্ষণ ও নিজে নিজেই বকে গেছে। একা একা কথাটা ভেবে নিজেকে স্টুপিড মনে হল। নূর ও আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। প্রায় 10 মিনিট পর আয়াস নূরের ওপর থেকে সরে এসে নূরের দিকে তাকিয়ে রইল, তারপর নিজের মনে মনে বলল, সো স্যাড আফু সোনা, ডেভিলকে কি কেউ ডেভিলের গল্প শোনায় সো স্যাড। আর কি বললে সে তোমার বড় হ্যাপিনেস? তাহলে আমি কি? ভোরের আকাশ আর পরিবেশ দুটোই ভীষণ আদুরে, শুধু বারবার হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। ভোর রাতে বৃষ্টি হয়েছে হালকা, তাই পরিবেশের শীতলতা বেশ। বাইরে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যা গাড়ির জানালার বদ্ধ কাছে এসে আছড়ে পড়ে তার কার্নিশে জমে জমে রয়েছে। নূরের ভীষণ ইচ্ছা করছে সেই কাচের গায়ে হাত দিয়ে বৃষ্টির ফোঁটাগুলোকে স্পর্শ করার, যদিও সেই ফোঁটা আঙুল স্পর্শ করে শরীরে শীতলতা বইয়ে দেবে না, কিন্তু কাচের এপার থেকে তার সাথে অবস্থান মিলিয়ে চলার চেষ্টাটুকু তো করা যেতে পারে নাকি। নূর আয়াসের দিকে তাকালো। ওপরের শার্টের একটা বোতাম খোলা, আর মাঝে মাঝে চঞ্চলতা আর বিরক্তিতে মাথার চুলগুলো আঙুল দিয়ে আঁকিবুকি স্পর্শ করাই সেগুলো বড্ড এলোমেলো হয়ে আছে।
নূর সেই বৃষ্টির ফোঁটাগুলোকে স্পর্শ করার চেষ্টা করবে কি ভাবছে, কারণ এতে আয়াস যদি ওকে নিত্যন্তই বোকা ভাবে তখন। হাতটা নিষ্পিস করছে ভীষণ। গাড়ি চালানোতে আপাতত আয়াসের সম্পূর্ণ ধ্যানজ্ঞান, আর গাড়ি চালানোর সময় আয়াস খুব একটা কথা বলে না। অর্ধেক রাস্তা তো নূর ঘুমিয়েই কাটিয়েছে, আর বাইরে বৃষ্টির সাথে ভোরের অন্ধকারে সব যাত্রাটুকু অনুভব করার সুযোগ হয়ে ওঠেনি ওর। কতটা রাস্তা এসেছে বা এখনো কতটা রাস্তা যেতে হবে তা নূর জানে না। নিজের ভিতরকার আড়ষ্টতা কাটিয়ে আর নিজের ভাবনাগুলোকে দূরে সরিয়ে নূর গাড়ির কাছে লেগে থাকা ফোঁটা ফোঁটা বৃষ্টি বিন্দুগুলোর সাথে আঙুল মেলাতেই এক প্রশস্ত হাসি ছেয়ে গেল নূরের ঠোঁট জুড়ে। আনন্দে হাসিটা যখনই খিলখিলিয়ে উঠবে তখন হঠাৎই বিরাট একটা ব্রেক কষে আয়াস গাড়িটা থামালো। নূরের মুখের হাসিটা যেন হঠাৎই মিলিয়ে গেল। আয়াসের দিকে তাকাতেই দেখল আয়াস সিটবেল্ট খুলে গাড়ি থেকে নামছে। আয়াসের মুখ দেখে মনে হচ্ছে সে যেন একাই ঘুরতে যাচ্ছে, তার আশেপাশে বা তার সাথে কেউ নেই। আয়াস গাড়ি থেকে নেমে নিজেই গটগট করে হেঁটে চলে গেল, নূরের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে। নূর আয়াসের এই ব্যবহারের সাথে অপরিচিত। আয়াস কখনো এমনটা করে না। নূর গাড়ি থেকে নামল না, সেখানেই ঠাই বসে রইল। বুকের মাঝের চাপা বেদনাটা কষ্ট দিচ্ছে। ভাবার চেষ্টা করছে সব যে ওর দ্বারা কি কোনোরকম কোনো ভুলত্রুটি হয়ে গেল আয়াসের প্রতি, যা নূরের করা উচিত হয়নি। ভাবনা বেদনা বাড়ায়, নূরের ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। চোখ থেকে হঠাৎই টপটপ করে জল গড়িয়ে পড়াই নূর তাড়াতাড়ি করে জলটা মুছে নিল। আয়াস একদিন বলেছিল ওকে কখনো অনুভূতি ব্যক্ত করতে নেই, তাহলে তা সস্তা হয়ে যায়। তাহলে এখন কি নূরের অনুভূতিগুলো আয়াসের কাছে সস্তা? কথাটা আর বেশি মনোযোগ দিয়ে ভাবতে পারল না নূর। তার আগেই গাড়ির জানালায় আঙুল দিয়ে কড়া নড়ার মতো এক খটখটানি আওয়াজ তৈরি হল, যাতে নূরের ভাবনার ব্যাঘাত ঘটল। জানালার কাচটা নামাতেই দেখল বছর 10-এর এক ছেলে গামছা মাথায় দিয়ে মাথা নিচু করে গুটিসুটি মেরে বলল, আফা, ওই ভাইয়াটা আপনারে সেথায় যাইতে কইল। নূর গাড়ি থেকে নামতে গেলেই ছেলেটা নূরের হাতে একটা ছাতা ধরিয়ে দিয়ে বলল, আপা, এই যে ছাতাটা লন আর আইয়া পড়েন তাড়াতাড়ি। নূর ছেলেটাকে ভিজে ভিজে না গিয়ে ওর ছাতায় করে যেতে বলবে তার আগেই ছেলেটা দৌড় দিল। তবুও নূর খানিকটা উচ্চস্বরে ডেকে বলল, এই ছেলে, এই ভিজছ কেন, থামো। কে শোনে কার কথা? ছেলেটা দৌড়ালো টিপটিপ বৃষ্টিতে গামছা মাথায়, পেট চালানোর জন্য। নিজেদের পরিবারের মানুষদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য নিজেদের গোটা ছেলেবেলা বিসর্জন দিয়ে কঠোর পরিশ্রম করে, তাই তারা এসব কাজে অভ্যস্ত। নূর ছাতাটা মিলিয়ে নামতেই দেখল বাইরে প্যাচ প্যাচে কাদা। নূরের কোমরের ব্যথাটা কমেছে, কিন্তু একেবারে ঠিক হয়নি, তাই সাবধানেই চলাফেরা করতে হবে, না হলে যখন তখন পা পিছলে গেলে কোমর ভেঙে একাকার হবে। নূর বেশ পা টিপে টিপে হাঁটতে শুরু করলো। আয়াসকে দেখা যাচ্ছে, তবুও বৃষ্টির মাঝে আয়াসের দৃশ্যটা স্পষ্ট না। নূরের সমগ্র শরীরটা না ভিজলেও শাড়ির পাড় আর আঁচলের খানিকটা অংশ ভিজে গেল। আয়াসের সামনে গিয়ে ছাতাটা রেখে শাড়ির আঁচলটা ঝাড়তে গেলেই দেখলো আয়াস খাওয়া শুরু করে দিয়েছে। বিষয়টা নূরের একদম ভালো লাগলো না। ও না আসার আগে কিভাবে আয়াস খাওয়া শুরু করে দিতে পারে নূর জানে না। শাড়ির অবশিষ্ট অংশটার জল না জড়িয়ে ধপরে বসে পড়ল, যাতে কোমরে খানিকটা হলেও ব্যথা পেল, কিন্তু এই মুহূর্তে আয়াসের প্রতি রাগের কাছে ব্যথাটা নেহাতি ক্ষীণ। এত বিরহ আর সহ্য করা যায় না। নূরের নিজেরও একটা সহ্য ক্ষমতা আছে, আর যার সীমাটা নেহাতি কমে কমে আসছে। নূর এবার খানিকটা জাজিয়ে বলে উঠল, এই আপনি কেমন মানুষ? হ্যাঁ, আমি আসার আগেই খাওয়া শুরু করে দিয়েছেন। স্ত্রীকে রেখে কেউ খাই? তাছাড়া আমরা দুজন তো একসাথেই বেরিয়েছি, নাকি আলাদা বেরিয়েছি কোনটা? আয়াস মুখের হালিমটুকু শেষ করে পরোটাটা ছিঁড়তে ছিঁড়তে বলল, কেন খেতে পারবো না? তাছাড়া তুমি না আমাকে ভালোবাসো, তাহলে আবার কি? কথাটা শুনে নূরের ভ্রু কুঁচকে এলো, তারপর ভ্রু কুঁচকে বলল, তো? আয়াস পরোটাটা ছিঁড়ে বলল, তুমি জানো না যে পেয়ার আন্ধা হোতা হে? টিভিতে দেখনি বলতে?
প্রায় সিনেমাতেই তো বলে। নূরের ভিতরকার বিরক্তির মাত্রাটা বাড়তে লাগল, কোনো কথার কিভাবে লজিক দেখাচ্ছে মানুষটা। নূরের ভিতরে তর্ক করার ইচ্ছাটা মরে গেল, কান্না পাচ্ছে ভীষণ, ঠোঁট জোড়া ফুপিয়ে ওঠার উপক্রম, মাথা নিচু করে বসে আছে। হঠাৎ আয়াস বলে উঠল, শুনেছি ভালোবাসা বেশি হলে প্রেমিক খেলে নাকি প্রেমিকার আর খিদে থাকে না, আবার প্রেমিকার খাওয়া হলে প্রেমিকের খিদে থাকে না, তারপর চুমু দিলে বলে জ্বর সেরে যায়, এক্সেট্রা এক্সেট্রা। নূর আয়াসের দিকে তাকালো মুখ ভার করে। মানুষটা এমন কঠিন হৃদয়ের কেন, বোঝা মুশকিল যে কখন কি চায়। এই বরফ তো এই জল। নূর আয়াসের দিকে ছলছল চোখে একবার তাকিয়ে মাথা নিচু করে নিল। ওর সামনে প্লেটও নেই, কোন টেবিলে কেবল একটাই প্লেট যেটাতে শুধু আয়াস খাচ্ছে। হাত হাত রেখে মাথা নিচু করে বসে আছে নূর। হঠাৎ আয়াসের কণ্ঠস্বর শুনল, হা করো। নূর মাথা উঁচু করল। আয়াস ওর সামনে খাবার ধরে আছে। আয়াস হঠাৎ মুখটা নিচু করে নিল আর খাবারটা আগের মতোই ধরে রেখেছে। নূর একবার বোঝার চেষ্টা করল, তারপর আরও কিছুটা ভাবার সময় নেবে, তখন আয়াস একটু জোর গলায় বলল, হা করো। নূর আর ভাবার সময় পেল না, তাড়াতাড়ি খেয়ে ফেলল আয়াসের হাত থেকে। হঠাৎ আবার আয়াস বলে উঠল, ছলছল চোখে আমার দিকে তাকাবে না কখনো, নিজেকে কেমন নিষ্প্রাণ আর শক্তিহীন বলে মনে হয়। হঠাৎ এমন কথা শুনে নূরের গলায় খাবার আটকে যাওয়ার উপক্রম। মানুষটার হলোটা কি? নূর জল খেয়ে আয়াসের দিকে তাকাতেই আয়াস বলল, ভালোবাসা হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, আর যে খুব সহজেই ভালোবাসার প্রকাশ ঘটিয়ে ফেলতে পারে তার মূল্য আর বাস্তবতা অপর মানুষটির কাছে তত দ্রুত কমতে থাকে। নূর ভাবুক সুরে বলল, তাহলে কি আমার বাস্তবতা আর মূল্যও কি আপনার কাছে কমে গেছে? আর তা এত দ্রুত? নূরের কথার পরিপ্রেক্ষিতে আয়াস বলল, আচ্ছা, তুমি যদি কখনো জানো যে আমি তোমার সাথে বৈবাহিত সম্পর্কে থাকা সত্ত্বেও আমি অন্য নারীতে মজে থাকি, কিন্তু তোমাকে তা কখনোই বুঝতে দিই না, তাহলে তখন তোমার কেমন লাগবে কথাটা শুনে? আয়াসের বলা কথাটা শুনে নূরের সর্বাঙ্গ কেঁপে উঠল, তারপর খানিকটা কাপা কণ্ঠে বলল, মানে আপনি বলতে চাইছেন যে আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাই তো? আয়াস মুচকি হেসে আর এক টুকরো পরোটা নূরের মুখের সামনে ধরতেই নূর আয়াসের হাতটা নামিয়ে দিয়ে বলল, আপনি আগে আমার কথার উত্তর দিন, তারপর বাকি কথা হবে। এটা আগে খাও, অনেক লম্বা একটা গল্প শোনাবো তোমাকে, তাই খেতে খেতে শোনো, ইন্টারেস্টিং লাগবে। নূরের খাওয়ার ইচ্ছা নেই, তবু আয়াসের কথায় আটকা পড়ে ওকে খেতে হচ্ছে। শুরু করি? নূর কিছু উত্তর দিল না। আয়াস বলতে শুরু করল, অনেক বছর আগের কথা, কোনো এক অচিনপুরে এক রাজকন্যা ছিল যে কিনা অপরূপ সুন্দরী। আশেপাশের গ্রাম থেকে কত রাজপুত্র, জমিদার, মনিবের ছেলে তাকে বিবাহের প্রস্তাব দিত, কিন্তু তার বাবা সুযোগ্য পাত্রের হাতে তুলে দিতে চেয়েছিলেন। দূর দূরান্তে তার রূপের প্রশংসা শোনা যেত, কিন্তু সেই রাজকুমারীর মাঝে কোনো অহংকার ছিল না তার নিজের রূপ নিয়ে। তার চালচলন ছিল বড্ড স্বাভাবিক, সাধারণ মানুষের মতোই। অপরদিকে রাজকুমারীর এক বড় ভাই আর বোন ছিল। বড় ভাই ছিল বিবাহিত, রাজ্যের কাজে তিনি বেশিরভাগ সময়ই বাইরে থাকতেই স্ত্রীকে বেশি সময় দিতে পারতেন না। রাজকুমারীর ছোট বোন ছিল বেশ চঞ্চল আর দুষ্টু প্রকৃতির, বেশ ছন্নছাড়া। নূরের শুনতে বেশ ভালো লাগছে, তাই উৎসাহের সাথে কিছুক্ষণ পরপর বলছে, তারপর? এর মাঝে আয়াস ও নূরকে খাইয়ে দিচ্ছে। আয়াস আবার বলতে শুরু করল, রাজকুমারী তার পরিবারকে অনেক ভালোবাসত, তাই তার নিজস্ব জীবনের সব সিদ্ধান্ত তার পরিবারের ওপর ছেড়ে দিয়েছিল। তো বেশ চলছে এইভাবে। রাজকুমারীর সম্বন্ধ আসে, কিন্তু রাজকুমারীর বাবা মানে রাজা, তিনি কোনো না কোনো কারণ দেখিয়ে রাজি হতেন না। তারপর হঠাৎ একদিন রাজকুমারী জানল তার স্বপ্নের রাজকুমার তার জীবনে আসতে চলেছে। আগামী মাসে তার বিয়ে কোনো এক নাম না জানা রাজ্যের রাজকুমারের সাথে। বিয়ের আগে কেউ কাউকে দেখেনি।
বিয়ের দিন সেই রাজকুমারীকে দেখে এক প্রকার তাক লেগে গিয়েছিল রাজকুমারের। তাদের বিয়ে হয়। রাজকুমার এমন রূপতী বউ পেয়ে তো ধন্য যাকে বলে। তারপর বিয়ের পর রাজকুমারী তার বাপের বাড়ি যায়, সাথে তার স্বামী মানে সেই রাজকুমারও যান। তারপর কথা আলাপে জানতে পারে রাজকুমারীর ভাবি তিনি দিনের অর্ধেকটা সময় মনমরা হয়ে থাকেন। তারপর সেই কথা শুনে রাজকুমার তার সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, যা রাজকুমারী অত্যন্ত স্বাভাবিক দৃষ্টিতে নিয়েছিল। নারীর মোহে পুরুষ একবার আটকা পড়ে যায় মোহ, সেই মোহ কাটানো দুষ্কর। কথাটা সত্যি প্রমাণ করে রাজকুমার রাজকুমারীর ভাবির মোহে জড়িয়ে পড়েন একরকম ভাবে। কথাটা শুনে নূরের নিঃশ্বাস আটকে এলো, ঢকঢক করে জল খেয়ে বলল, ওয়েট, একটু শ্বাস নিই, বড্ড দম আটকে আসছে। আয়াস একটু ব্যস্ত হয়ে বলল, কেন, কষ্ট হচ্ছে তোমার? নূর মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ভীষণ, তবে আপনার গল্প শুনে, বলুন তারপর। আয়াস মুচি হেসে বলল, তারপর আর কি? যা হওয়ার তাই। রাজকুমারী কখনো বুঝতে পারেনি তার স্বামীর এমন গোপন সম্পর্কের কথা। তারপর রাজকুমারী তার নিজের বাপের বাড়ি না গেলেও রাজকুমার ঠিক তার শ্বশুরবাড়ি যেত বেশ ঘন ঘন। সবাই তা তখন স্বাভাবিক দৃষ্টিতে দেখত, কারণ এমন জামাই পাওয়া দুষ্কর যে শ্বশুর বাড়ির মানুষদেরকে এত খেয়াল রাখে। তাই তার ওপর সন্দেহের আঙুল ওঠার সম্ভাবনা ছিল ক্ষীণ। তারপর একদিন সবাইকে অবাক করে দিয়ে রাজকুমারীর ছোট বোন খুব সাধারণ আর মধ্যবিত্ত ঘরের ছেলের সাথে পালিয়ে যায়, যা কেউ মেনে নিতে পারেনি। অতঃপর তাকে ত্যায্যকন্যা করা হয়। আর সেই দিন রাজকুমারীর ছোট বোনকে খুঁজতে খুঁজতে ধরা পড়ে যায় রাজকুমারীর স্বামী আর তার ভাবির এই গোপন সম্পর্কের কথা। রাজকুমারী কখনো কল্পনাতেও আনেনি যে তার যে স্বামী 3 বেলা তার সৌন্দর্যের প্রশংসা করেন, তিনি এমন পরনারীতে আসক্ত হবেন। এ সম্পর্কের নামও রাজকুমারীর জানা ছিল না, কিন্তু খবরটা রটে উঠতেই তার কানে উঠল পরকীয়া নামক শব্দটা, যেই শব্দের সাথে তাদের বংশের প্রত্যেকটা পুরুষ জড়িত। নূর এবার খাওয়া থামিয়ে বলল, তারপর সেই রাজকুমারী কি তার স্বামীকে ছেড়ে চলে গেল? আয়াস মুচকি হেসে বলল, না, সে তার স্বামীকে গোপনে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছিল, যা তার স্বামী কখনো বুঝেই উঠতে পারেনি, কিন্তু যখন বুঝেছিল তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপর এভাবেই চলল তাদের কয়েক বছর জীবন। নূর কৌতূহল নিয়ে বলল, আরে তারপর কি হলো বলুন না? আয়াস মুচকি হেসে বলল, সেই রাজকুমার আজও ক্ষমা প্রার্থনার অপেক্ষায় অপেক্ষরত। কেন, রাজকুমারী বুঝি আর নেই? আর দেরিই বা হয়ে গিয়েছিল কেন? আছে হয়তো কোথাও গোপনে, ধরা ছোঁয়ার বাইরে, যাকে চাইলেও কেউ ধরতে পারবে না। নূর মন খারাপ করে বলল, রাজকুমারীর কি কষ্ট। যাই হোক, তারপর রাজকুমারীর ছোট বোনটার কি হল? আয়াস কথাটা শুনে হো হো করে হেসে বলল, এটা না হয় সিক্রেট থাক, অন্য কোনো দিন বলবো, কারণ তার কাহিনী আরো লম্বা। আয়াস হাতটা ধুয়ে নূরকে বলল, গল্পটা বলার উদ্দেশ্য কি জানো? নূর অবাক হয়ে বলল, কি? এই পুরো খাবারটুকু তোমাকে খাওয়ানো, দেখো তোমার খাওয়া শেষ। নূর প্লেটের দিকে তাকালো, হ্যাঁ ওর খাওয়া শেষ। গল্প শুনতে শুনতে কখন যে 2টো পরোটা আর হালিমটা খেয়ে ফেলেছে মনে নেই। নূর অবাক হয়ে বলল, তাই তো, কিন্তু আপনি তো খেলেন না? আয়াস চোখ টিপ মেরে বলল, কই, আমার তো পেট ভরা, এই যে তুমি খেলে তাই আমার ও খাওয়া শেষ। পুরো ফিল্মি জোশ। নূর মুচকি হাসল, অনুভূতিগুলো এখন ক্রমশ স্বাভাবিক। আয়াসের বলা সেই রাজকুমারীর গল্পের শেষ অধ্যায়টুকু আয়াসেথনুর নিজের ও জানা নেই, জানলে হয়তো আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো খুশি হতো। খাবারের টাকা দিয়ে আয়াস আর নূর গাড়িতে উঠল। আয়াস গাড়ি স্টার্ট দেবে তখন নূর বলে উঠল, একবার আফু সোনা বলে ডাকুন না প্লিজ। আয়াস গাড়ি স্টার্ট দিয়ে বলল, কেন? নূর একরাশ আনন্দের সাথে বলল, আপনার আফু সোনা ডাকটা শুনলে মনে হয় যে আপনি শুধু আমার।
আয়াস নূরের দিকে তাকিয়ে বলল, তাই নাকি? নূর রেগে বলল, হমম তাই, কিন্তু সকাল জেকে একবার ও আফু সোনা বলেনি, আগে বলুন তাড়াতাড়ি। আয়াস চোখ টিপ মেরে বলল, ডেভিলরা এত রোমান্টিক ডাক ডাকে না। নূর বিরক্ত হয়ে বাইরের দিকে তাকালো। আয়াস ড্রাইভ করা শুরু করল। বৃষ্টি আর নেই, ভোর কাটিয়ে আলো ফুটছে। এখনো একটা দীর্ঘ যাত্রা বাকি, তবে এখনো জানা হলো না রাজকুমারীর ছোট বোনের গল্প, তবে হয়তো জানবে কখনো। আয়াস হঠাৎই মুচকি হেসে বলল, আফু সোনা চলো না আমরা রাজকুমারীকে খুঁজি। নূর অবাক হয়েছে বলল, কিভাবে? আয়াস মুচকি হেসে বলল, জানি না। নূরের মনটা খারাপ হয়ে গেল, তারপর মনমরা হয়ে বলল, আচ্ছা রাজকুমারীর ছোট বোনের গল্পটা তো জানেন, তাহলে সেটা বলুন। আয়াস ডেভিল স্মাইল দিয়ে বলল, ওটা হলো কনফিডেন্সিয়াল। নূর ভাবান্তর ঘটিয়ে বাইরে তাকালো। আরও 3 ঘন্টা টানা জার্নির পর আয়াস আর নূর নাটোর পৌঁছালো। সারাটা রাস্তা নূর ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে, তাই বৃষ্টি হয়েছে নাকি বন্যা হয়ে গেছে তার খবর নূরের কাছে নেই। হঠাৎ গাড়ি থেমে যেতেই আচমকাই নূরের ঘুম ভেঙে গেল। আয়াসের দিকে তাকালো নূর, সারা চোখ মুখ জুড়ে ক্লান্তির ছাপ। সকাল 8টা মতো বাজে। আয়াস গাড়ি থেকে নামতেই হঠাৎ ধুতি আর পাঞ্জাবি পরিহিতা একজন মধ্যবয়সী দারোয়ান ছুটে এলো ওদের দিকে। মূলত লাগেজ নামানোর জন্যই ছুটে এসেছে। নূর এখনো গাড়ি থেকে নামেনি, গাড়িতে বসে আছে। আসলে এতক্ষণ ধরে ঘুমানোর পর সবকিছু কেমন নতুন লাগলে, তাই নতুনত্ব জিনিসটাকে বেশ উপভোগ করতে চাইছে। আয়াস বাইরে দারোয়ানের সাথে কথা বলছে, নূর তা দেখল আর বাইরে বেরিয়ে আসলো। এদিকে একদম বৃষ্টি হয়নি, মাটিতে কাদা কাদা ভাবটা নেই। আয়াস নূরের কাছে এসে বলল, আফু সোনা দেখো, এটা হলো নাটোর, আগে কখনো এসেছ? নূর মাথা নাড়িয়ে চারিদিকে তাকালো। আগে কখনো নাটোরে আসেনি ও। আয়াসের মামার বাড়ির লোকেরা জমিদারি পরিবারের লোক ছিলেন, যুগ যুগ ধরে জমিদারি বংশধারা বজায় রেখে এসেছেন তারা, কিন্তু কথায় আছে সময়ের সাথে পাল্টায় মানুষ, আর তাদের স্বভাব আর তার ছোঁয়াই পড়েছে বর্তমানে। আয়াসরাও জমিদারি বংশের, তবুও তাদেরকে দেখে তা মনে হয় না। আয়াস আহান দুজনেই বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছে। আগেকার মানুষেরা বেশি উচ্চশিক্ষিত না হলেও তারা জমিদারিতে, এলাকা শাসন জিনিসগুলোতে পারদর্শী ছিলেন, যা আজকালকার জেনারেশনের মাঝে একটি বিরল স্বভাব। নূর আরও কিছু ভাবছে আর ওর ভাবনার মাঝে আয়াস বলল, এটা হলো নাটোর জেলার সিংড়া উপজেলার চোগ্রাম, আর এখানকার জমিদার ছিলেন আমার মায়ের পূর্বপুরুষরা, আর সেই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকার হলেন আমার মামা এবং আমার আম্মু। নূর আয়াসের মুখের দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনার আম্মু তো। বাকিটুকু বলতে যাবে তার আগেই আয়াস বলে উঠল, বেঁচে নেই। নূর আয়াসের মুখ ভাব বোঝার চেষ্টা করল, কেমন যেন এক প্রকার অদ্ভুত চাপা কষ্ট প্রকাশ পাচ্ছে। নূর হঠাৎ আনমনেই বলে উঠল, জানেন তো আমি গাড়িতে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। আয়াস চোখের জলটা আড়াল করার জন্য সানগ্লাসটা পরে নিয়ে বলল, হমম। নূর আয়াসের দিকে মনোযোগ দিয়ে বলল, জানতে চাইবেন না যে কি দেখলাম? হমম বলো। জানেন তো আমি দেখলাম রাজকুমারীকে কেউ একটা গোপন কক্ষে বন্দি করে রেখেছে, তার মুখে কষ্টের ছাপ, স্বামীকে হারানোর বেদনা আর সন্তান। কথাটা বলে নূর আবার ভাবুক সুরে বলল, আচ্ছা রাজকুমারীর কোনো সন্তান নেই? আয়াস এদিক ওদিক তাকিয়ে বলল, হমম আছে তো, রাজকুমারীর ও 2টো রাজপুত্র ছিল। তারপর কি দেখলে বললে না তো? নূর এবার উৎসাহ পেয়ে বলল, হমম। তারপর রাজকুমারীর কষ্ট দেখে আমার অনেক কষ্ট হল, তার মুখের সৌন্দর্য যেন কোথায় হারিয়ে গেছে। অন্ধকারে থাকতে থাকতে সে অন্ধের মতো আচরণ করে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? আয়াস ভ্রু কুঁচকে বলল, কি? রাজকুমারীর পাহারা হিসাবে থাকে একটা রক্ষী,
দীর্ঘ বছর ধরে সেও অন্ধকারে রাজকুমারীকে পাহারা দিচ্ছে, তবে সে রাজকুমারীর সাথে গল্প করে, অনেক হাসে, কত সুখ দুঃখের গল্প করে, কিন্তু রাজকুমারীকে সেই কক্ষ থেকে মুক্ত করার তার কোনো উপায় নেই। কেন? কারণ এই গোপন কক্ষের রাস্তা সে জানে, তবে এত বছরে হয়তো তাও ভুলে গেছে, কারণ সেও রাজকুমারীর সাথে বন্দী। সে দৃষ্টিহীন, কারণ রাজকুমারীর মোয়ায় পড়ে সে যেন কখনো রাজকুমারীকে পালাতে সাহায্য না করে, তাই তাকে চিরকালের মতো অন্ধ করে দেওয়া হয়েছে। আয়াস শিউরে উঠল। এগুলো কি কেবলই নূরের স্বপ্ন, নাকি সৃষ্টিকর্তা নূরের এই স্বপ্নের মধ্যে কোনো বাস্তবতা রেখেছেন যাতে আয়াস সেই সূত্র বুঝতে পারে? আসলেই কি এটা মিরাক্কেল? আয়াস শুকনো ঢোক গিলল। কি বলা উচিত এখন ওর? কিছু বলছে না আয়াস। নূর আবার বলে উঠল, সেও যে অন্ধ, তার ও মুক্তির পথ নেই, তবে রাজকুমারীকে সে তার মনের কথা বলে অনেক গল্প করে তার সাথে। রাজকুমারী এবং সে উভয়ই অপেক্ষায় আছে যে কবে তারা মুক্তি পাবে। আয়াস বেশ সাহস জুগিয়ে বলল, তুমি কি এত কিছু স্বপ্ন দেখেছ আফু সোনা, নাকি গল্পের মায় পড়ে আমাকে মনগড়া গল্প শোনাচ্ছ? কোনটা? নূর নিজের মাথায় হাত রেখে বলল, এই যে দেখুন, নিজের মাথায় হাত রেখে বলছি, আমি এটা ভোরবেলা স্বপ্ন দেখেছি, আর ভোরের স্বপ্ন সত্যি হয়। যদি কখনো এমন হতো যে রাজকুমারী সত্যিই ফিরে আসবে, তাহলে কেমন হবে? আয়াস চুপ করে আছে, কোনো কথা বলছে না দেখে নূর বলল, আমার তো মনে হচ্ছিল যে এটা কোনো গল্প না, এটা সত্যি। আচ্ছা, সত্যি যদি এরকম রাজকুমারী থাকতো তাহলে আমি ঠিক ছুটে যেতাম তাকে বাঁচাতে, কিন্তু আমার স্বপ্নটা যে অসমাপ্ত রয়ে গেল, আমি জানতে পারিনি রাজকুমারী আসলেই কোথায় আছে। আয়াস নূরকে বুকে জড়িয়ে ধরল কিছুক্ষণের জন্য। আয়াসের হৃদস্পন্দন নূর শুনতে পাচ্ছে। এর আগে বহুবার নূর আয়াসের বুকে মাথা রেখেছে, তবে কখনো আয়াসের হৃদস্পন্দের এই অস্বাভাবিক গতির সাথে পরিচিত হয়নি। আয়াসের শরীরের প্রতিক্রিয়া অস্বাভাবিক, অনেক আকুলিত, যা নূর বুঝতে পারছে। মনের মধ্যে চাইতে না চাইতেও অদ্ভুত এক খটকা জাগছে রাজকুমারীকে নিয়ে। আসলেই কি সে এমন কোনো রাজকুমারীর খবর জানে? নূর প্রশ্নটা নিজের মাঝেই দমিয়ে রাখল, কারণ ও জানে এত সহজে আয়াস ওকে বলবে না, তাই এখনই আয়াসকে জিজ্ঞাসা করা বৃথা। বেশ কিছুক্ষণ পর আয়াস নূরকে নিজের কাছ থেকে সরিয়ে বলল, ইনশাআল্লাহ সেই রাজকুমারী খুব শীঘ্রই ফিরে আসবে। নূর অবাক হল, তবুও তা চোখ মুখের ভাবভঙ্গিতে প্রকাশ করল না। আয়াস নূরের হাত ধরে বলল, চলো তোমার স্বপ্নের হাত ধরে রাজকুমারীকে খোঁজা যাক। নূর মুচকি হাসল, না বোঝার ভান করল। আয়াস গেটে পা রাখতে যাবে তার আগে নূরকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে একটা কাজ দেব আফু সোনা, কাজটা ঠিকঠাক পালন করবে, ওকে? নূর অবাক হয়ে বলল, কি কাজ? তুমি নিজেকে যাচাই করবে। আমি যতদূর জানি তুমি সহজে কারোর সাথে মিশতে পারো না, তাই এই কাজ দিলাম তোমাকে যে তোমাকে এই বাসার মানুষদের সাথে সহজে মিশতে হবে, আর আমাকে বলতে হবে কাকে তোমার কেমন লাগলো আর কার ব্যবহার কেমন, বুঝলে? নূর বোকার মতো মাথা নাড়াল। আসলেই আয়াসের দেওয়া কাজটা ওর কাছে কঠিন মনে হচ্ছে। আয়াস নূরের চেহারা দেখে বলল, কি পারবে না? না করলে পানিশমেন্ট। নূর মুখ ফসকে বলে ফেলল, আপনার পানিশমেন্ট পেতে খারাপ লাগে না, কিন্তু কাজটা কঠিন। কথাটা বলে নিজের মাথায় টোকা দিল নূর। আয়াস মুচকি হেসে বলল, এখন চলো। আয়াস নূরের হাত ধরে নিয়ে গেল। নূর আর আয়াস বাসায় ঢুকতেই চারিদিকে বেশ রমরমা শুরু হয়ে গেল। আজ 12 বছর পর আয়াস এখানে এসেছে। এর আগে ছোটবেলায় আসতো, তাই সেখানকার জায়গাগুলো আয়াসের কাছে বেশ অপরিচিত। সময়ের সাথে মানুষ পাল্টায়, তেমনি ঘরবাড়িগুলো। তাই সময়ের সাথে তার মিলিয়ে না চললে পেরে ওঠা মুশকিল। 3টে বউ বেশ আগেকার দিনের মেয়েদের মতো আটমোড়ে শাড়ি পেরেছে, শুধু তফাতে একটাই, আগেকার মেয়েরা ব্লাউজ পরত না, তবে শাড়িকে সুন্দরভাবে পরিপাটি করাই তাদের সর্বাঙ্গ ঢাকা থাকত।
কিন্তু এখন যারা ওদের সামনে দাঁড়িয়ে আছেন তারা বেশ পরিপাটি, তাদের পিছনে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা বউ। তাদেরকে দেখে আজকালকার মেয়ে মনে হলেও গ্রামে থাকার দরুন পুরনো আভিজাত্য তাদের মাঝে এখনো বিদ্যমান। বউগুলো নূরকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। কেউ কেউ আয়াসকে নিয়েও কথা বলছে ফিসফিসিয়ে। এই বাড়ির মেয়েরা অন্দরমহলের বাইরে যায় না, তাই বর্তমান সমাজটা তাদের এখনো চেনা হয়ে ওঠেনি। তবে নূর একজন সাধারণ পরিবারের মেয়ে, তাই অনেক স্বাধীনতা আর একরাশ স্বপ্ন নিয়েও বড় হয়েছে। নূরের বেশ অস্বস্তি ফিল হচ্ছে তাদের এমন চাহনিতে। নূরের কল্পনা জল্পনার রেশ কাটবে কি তার আগেই মধ্যে বয়সী একজন মহিলা বলে উঠলেন, আমাদের আয়াস আর তার বউ মাশাআল্লাহ, সেই কোনো ছোটবেলায় দেখেছিলাম যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে তখন। উনি কথা বলে উঠতেই আর একজন মধ্যবয়সী মহিলা বলে উঠলেন, মেজদি, আমি তো শুধু আয়াস আর তার বাবার গল্প শুনেছি, আগে কখনো দেখিনি। তবে ছেলে আর ছেলের বউ দুজনেই মাশাআল্লাহ। কথাটা বলতে না বলতেই আর একজন বলে উঠলেন, আমার দেখার আশা তো ক্ষীণ, কারণ আমি তো সবচেয়ে ছোট। ওনার কথাটা শোনার পরপর মেজ বউ খানিকটা ঈর্ষান্বিত দৃষ্টিতে তাকালেন। নূর তা খেয়াল করল, কারণ আয়াস বলেছে সবাইকে বোঝার চেষ্টা করতে, যে কোনো সময় জিজ্ঞাসা করে উঠতে পারে যে কাকে কেমন লাগলো, তাই আগে থেকে খেয়াল রাখা ভালো, কারণ সাবধানের মার নেই। আয়াস মুখ খুলে বলল এবার, আফু সোনা, ইনি আমার মেজ মামি, ইনি সেজ মামি আর ইনি ছোট। নূর অবাক হয়ে তাকিয়ে বলল, আর বড়টা? উনি বুঝি আর নেই? কথাটা শুনে সেজ মামি বলে উঠলেন, থাকবে না কেন? বড় আপা তো অসুস্থ, তাই তিনি সবসময় ঘরেই থাকেন, বাইরে আসেন না। নূর বলল, ওহহ। তার কথা শুনে মেঝ বউ বলল, থাক থাক এসব কথা, এই বউরা দেখো, তোমাদের আর একজন সঙ্গী এসেছে, তাকে ঘরে নিয়ে যাও। আর হ্যাঁ শোনো, সে যেন অন্দরজহলেই থাকে, বাইরে না বার হয় দেখো। সবাই একসাথে বলে উঠল, আচ্ছা মা। এতজনের গলার আওয়াজে কান ধাঁধিয়ে যাওয়ার উপক্রম, আর এদের কথা শুনে বোঝার উপায় নেই যে কে কার শাশুড়ি। একজন এসে আয়াসকে রুম দেখানোর জন্য নিয়ে গেল। আয়াস নূরের দিকে ভরসার চাহনিতে তাকিয়ে বলল, রুমে আসো। নূর কিছু বলল না, আসলে এত লোকজন দেখে খানিকটা ভরকে গেছে। একে একে বাকি বউগুলো কাছে এসে নূরের সাথে টুকটাক কিছু কথা বলল। তারা অত্যন্ত মিশুকে প্রকৃতির মানুষ। কিছুক্ষণ পর বউগুলো নূরকে ঘর দেখিয়ে দিল। বিরাট এক বারান্দার সামনে একটা বড় ঘর, দেখেই বোঝা হয় যে জমিদারি বাড়ি। নূর আগে কখনো দেখেনি। আয়াসরা জমিদার আর উচ্চবিত্ত হলেও বোঝার উপায় নেই, কারণ তারা অনেক আধুনিক। নূর রুমে ঢুকতেই আয়াস দরজার পাশ থেকে দাঁড়িয়ে থেকে নূরের হাতটা ধরে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। একবার বলো ভালোবাসি। হঠাৎ আয়াসের মুখ থেকে এমন কথা শুনে নূর চমকে গেল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল আয়াসের বলা কথাটা। ভালোবাসার প্রকাশ ঘটালো তা সস্তা হয়ে যায়। নূর কথাটা মাথায় রেখে বলল, যদি না বলি তো? কথাটা শোনামাত্রই আয়াস মুচকি হেসে নূরকে কাছে টেনে নিতেই দরজার বাইরে প্রচণ্ড রকমের ঝনঝন আওয়াজ শুনে আয়াস নূরকে ছেড়ে বাইরে গেল। গিয়ে দেখল কেউ নেই, আছে শুধু ভাঙা দুটো মাটির গ্লাস আর তাতে থাকা শরবত মাটিতে ভাসছে। আয়াসের মাথায় অনেক কিছু ভাবনা এলো। তারপর দরজা দিয়ে রুমে ঢুকে নূরকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলল, কাছে পেতে ইচ্ছা করছে বড্ড। নূর হালকা কাপা কণ্ঠে বলল, এটা সম্ভব না, আমি অসুস্থ। আয়াস নূরের গলায় ঠোঁট ছুঁয়ে বলল, জানি, তাই তো দূরে সরে আছি। নূর টপিক চেঞ্জ করার জন্য বলল, বাইরে কে ছিল? আয়াস মুচকি হেসে বলল, শাকচুন্নি। কথাটা শুনে আয়াস আর নূর দুজনেই হেসে ফেলল। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? না মানে আমি বলতে চাইনি, বাট জানার কৌতূহল জাগছে প্রচুর, বলি? নূরের মাথায় আঁকিবুকি করতে করতে বলে উঠল আয়াস, হমম বলো। নূর একটু ইতস্তত বোধ করে বলল,
না মানে আমি যতদূর জানি বা যতদূর শুনেছি যে আপনার মামা মাত্র একটা, তাহলে এতগুলো মামি হয়ে গেল কি করে? 4টে মামি আর তাদের এতগুলো বউ, কিভাবে? আয়াস এবার একটু জোরে খিলখিলিয়ে হেসে বলল, তোমাকে বলেছিলাম না আফু সোনা যে বংশ পরম্পরা বজায় রাখার কথা, আমার মামাও তাই করেছেন, তিনিও 4টে বিয়ে করেছেন আর তাদের এতগুলো বংশধর। আয়াসের কথাটা শুনে নূর চমকে উঠল, ভেবে অবাক হল খুব, মানুষকে দুটো বিয়ে করতে শুনেছে কিন্তু এই পরিবারে 4টে বিয়ে। নূর আয়াসের দিকে তাকিয়ে বলল, আমি তো তার 4টে বিয়ে করার প্রয়োজনীয়তা দেখছি না, তার প্রথম স্ত্রী নিশ্চয়ই খুব সুন্দর ছিলেন, না হলে তিনি বিয়ে করতেন না, এটা তো শিওর, অথবা সম্পত্তির জন্য করেছেন, বা তাই যদি হয়ে থাকে তাই বলে 4টে বিয়ে করবেন? আয়াস এবার উঠে নূরের দিকে ঝুঁকে গিয়ে পেটে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, একটা জিনিস বোঝায় তোমাকে, মন দিয়ে শুনবে কেমন? নূর বোকার মতো মাথা নাড়িয়ে বলল, হমম। আয়াস এবার বুদ্ধিমত্তার সাথে বোঝাতে লাগল, যদি তোমার কথার সূত্র ধরে আমি এগোয় যে তিনি টাকার জন্য বিয়ে করেছেন একটা, তাহলে এমনটা কি হতে পারে না যে তার মাঝে অর্থের লোভটা নেহাতে বেশি, তাই এমন কাজ করেছেন, কি মনে হয় না? নূর মাথা নাড়িয়ে আয়াসের কথাতে সম্মতি জানাল, তারপর আয়াস আবার বলল, শোনো, তারপর তো একবার যে টাকার প্রতি ভালোবাসা পেয়ে যাবে সে আরও টাকা পেতে চাইবে, আর তা খুব সহজে হাসিল করার উপায় কি? কি? আবার বিয়ে করা, মানে এটা বোঝায় যে উনি সেই কারণেই এতগুলো বিয়ে করেছেন। আমি তো ভাবলাম যে আরও কয়েকটা করবে, কিন্তু তাও করেনি, এটাই ভালো। কথাটা শুনে নূর জিভ কামড়ে বলল, নাউজুবিল্লাহ, আমার জামাই এমন করলে আমি তো এক কোপে ফালাফালা করে দিতাম। কথাটা বলতে বলতে নূর মারার মতো করে হাত ওঠাল। আয়াস এবার নূরের গায়ে গা ঘেঁষে বলল, তোমার এত সাহস আছে আমাকে মারার আফু সোনা? নূর অবাক হয়ে বলল, তার মানে আপনিও 4টে বিয়ে করবেন? আয়াস নূরের গলায় নাক ঘষে বলল, হম্মম। নূর বিছানা ছেড়ে উঠে শাড়ি ঠিক করতে করতে বলল, তাহলে জেনে রাখুন সেদিন আমিও আপনাকে ছেড়ে চলে যাব। আয়াস ভ্রু নাচিয়ে বলল, এত সাহস তোমার আছে আফু সোনা? নূর মুখ ভাঙচি দিয়ে ঘোমটা টেনে ঘরের বাইরে বার হল। কারণ এই ঘরে ঢুকতে যাওয়ার সময় বউগুলো ওকে বলেছিল যে সব সময় ঘোমটা টেনে অন্দরমহলে ঘোরাঘুরি করতে। নূর ঘরের বাইরে বার হলো, কোনো বউকে দেখল না, তবে কিছু পুরুষকে দেখল বারান্দাগুলো সাজাতে, কারণ কালকে অনুষ্ঠান আছে। নূর তাদের দেখে ঘোমটাটা আর একটু টেনে নিল, যদি এটা দেখে কেউ আবার কোনো মন্তব্য করে তখন। হয়তো সবাই এখন রান্নার কাজে ব্যস্ত, তাই কারোর দেখা মিলছে না। নূর হাঁটতে লাগলো। বারান্দাটা অনেক বড়, আসলে বলতে গেলে পুরো বাড়িটাই অনেক বড়। কিছু কিছু জায়গায় নতুন ভাবে মেরামতির কাজ করা আছে। বাড়িটার এক একটা দেওয়ালে এক এক রকম নকশা কারুকার্যে ভরপুর, যা দেখার মতো। হঠাৎ দেখলো একটা বউ ঘোমটা টেনে আর থালা ভর্তি খাবার নিয়ে একটা ঘরে ঢুকে গেল। বাসাতে ঢোকার সময় নূর তাকে দেখেনি, তাই প্রথম দেখাতেই তাকে অচেনা হিসাবে মেনে নিতে বিশেষ কোনো অসুবিধা হয়নি। নূর তাকে ভালোভাবে দেখার জন্য পা চালাতেই সে ঘরের ভিতর ঢুকে দরজা দিয়ে দিল। দরজার বিরাট খট করে আওয়াজে নূর দূর থেকেই কেঁপে উঠল। তার প্রকাশ আশাক এই বাড়ির বউগুলোর মতো অতটাও সুন্দর না হলেও সাধারণ। তাহলে মেয়েটা কি বাসার কাজের লোক? কথাটা ভেবে নূর সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। নূর পা বড়িয়ে অন্যদিকে যেতে যাবে, তখনই সেই ঘর থেকে তীব্র আওয়াজ ভেসে এলো এক মহিলা কণ্ঠের, এক প্রকার পাগল পাগল স্বভাবের মানুষের গলা, যা থেকে বোঝা যাচ্ছে সেই ঘরে এমন কাউকে রাখা হয়েছে যে মানসিক ভারসাম্যহীন। নূর তাই খুব সহজেই ভেবে ফেলল যে মেয়েটা নেহাতি তার দেখাশোনার কাজ করে। নূরের কেন জানি না খুব আগ্রহ জাগল বিষয়টা নিয়ে, যে কে এমন থাকতে পারে এই জমিদার বাড়িতে যে মানসিক ভারসাম্যহীন। ভাবল বেশ কিছু দাঁড়িয়ে অপেক্ষা করবে আর মেয়েটাকে জিজ্ঞাসা করবে যে কে আছে সেই ঘরে।
কথাটা ভেবে সেখানেই ঠাই দৌড়িয়ে রইল। তারপর দরজার খট করে আওয়াজ হওয়ার সাথে সাথে সেজ মমির বড় বউ হুট করে এসে বললেন, কি গো, তুমি এই ঘরের সামনে কি করছো? চলো চলো, এখানে থেকো না, খাওয়ার সময় হয়ে এসেছে। ওনার কথা বলার সাথে সাথে সেই ঘরের দরজাটা খট করে আওয়াজ হয়ে কেউ যেন বন্ধ করে দিল, যার অর্থ সেজো মামির বড় বউকে আসতে দেখে দরজাটা বন্ধ করে দিয়েছেন সেই মেয়েটা। নূর সেদিকে একবার তাকালো। নূর তাকাতেই বড় বউ ও তাকালো, তারপর বেশ ভ্রু কুঁচকে বলল, এদিকে আর আসবে না, চলো, খাওয়ার সময় হয়েছে, আর সব জিনিসে বেশি কৌতূহল ভালো না। নূর ওনার ব্যবহারে অবাক হলেন, তবুও কিছু বলল না, কারণ মানুষগুলোকে একেবার প্রথম দেখাতে বুঝে ওঠা সম্ভব নয়। নূর একটু অবাক হয়ে বলল, এখনই খাবো? এখন তো সবে 12:45 বাজে, এখনই দুপুরের খাবার? উনি একটু ঝাঁঝিয়ে বললেন, হ্যাঁ, আমরা এখনই খাই, এই বাড়ির নিয়ম, আর অতিথি আসলে একটু আগেই খাওয়া দাওয়ার কাজ সেরে ওঠা হয়, আর রাতেও আমরা 9টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, বুঝলে? নূর তাদের এই চিরাচরিত রীতিনীতি শুনে শুকনো ঢোক গিলল। বুঝে উঠতে পারছে না মানুষগুলো এভাবে থাকে কি করে, যেখানে এটুও আধুনিকতার ছোঁয়া নেই। তবুও বাধ্য মেয়ের মতো মাথা নাড়াল। কোনো কথা না বাড়িয়ে ওনার পিছু পিছু হাঁটল নূর। আয়াস কোথায় খাবে সেই কথাটা ভয়ে জিজ্ঞাসাও করতে পারেনি, কারণ তাতেও যদি আবার একটু কথা শুনতে হয় তখন। তাই মুখ বুজিয়ে চুপচাপ হাঁটল। খাবার ঘরে গিয়ে খাবারের রমরমা আয়োজন দেখে নূরের মাথা ঘুরে আসার উপক্রম। এত খাবার একটা মানুষ কিভাবে খাবে? নূর খাবারের সামনে বসে বলল, এটা আমার একার খাবার নাকি সবার খাবার? নূরের এমন কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আয়াস এখানে নেই, তাই সাহস জোগানোর মতো কেউ নেই। নূর চুপচাপ রইল। পাশ থেকে সবাই বলছে, নাও নাও, খাওয়া শুরু করো। নূর হাতে গোনা 3 থেকে 4টে পদ খাওয়ার পর আর খেতে পারল না। খেয়ে হাঁপিয়ে উঠেছে, আর পারছে না। নূর কোনো রকমে সময় কাটিয়ে রুমে এলো। রুমে এসে দেখল আয়াস ঘুমাচ্ছে, তা দেখে নূরও পাশে শুয়ে পড়ল। পাশে শুতেই আয়াস ঝাপটি মেরে ধরে বলল, কেমন খেলে আফু সোনা? নূর অস্বস্তি বোধ করে বলল, ছাড়ুন আমাকে, না হলে যা খেয়েছি তাও উল্টি হয়ে যাবে। আয়াস মজা করে বলল, খুশির খবর নাকি আফু সোনা? কই, আগে বলনি তো। নূর বড় বড় চোখ করে বলল, আচ্ছা, আপনি কি হাতুড়ে ডাক্তার নাকি যে যা খুশি বলবেন? আয়াস হো হো করে হেসে বলল, না, তার থেকেও বেশি কিছু। নূর ভাবল আয়াস এখন ভালো মুডে আছে, তাই জিজ্ঞাসা করবে যে আয়াস কি করে যদি বলে, আচ্ছা, আপনি কি কাজ করেন? নূরের আচমকা এমন কথাতে আয়াস ঘাবড়াল না, খুব স্বাভাবিকভাবে বলল, কিছু না, অনলি ভব ঘুরে। নূর মুখ ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে বলল, থাক, বলতে হবে না, বারবার আপনার মুখ থেকে মিথ্যা কথা বলিয়ে আপনার গুনাহ বাড়াতে চাই না। আয়াস হাতের ওপর মাথা রেখে বলল, আচ্ছা, এটা হিন্টস দিচ্ছি, ওকে? ওকে বলুন। কথাটা বলে আয়াস বলতে শুরু করল, আয়াস 5395 নেক্সট 9 আর নেক্সট। এটা আমার পেশা। নূর শুনে অবাক হয়ে কিছুক্ষণ আয়াসের দিকে তাকিয়ে রইল, তারপর কিছু বুঝতে না পেরে বিরক্ত হয়ে ওর মাথার বালিশটা আয়াসের দিকে ছুঁড়ে বলল, আমি স্টুপিড যে আপনাকে জিজ্ঞাসা করেছি। আয়াস মুচকি হেসে নূরকে জড়িয়ে বলল, রাগ করে না, তুমি আমার আফু সোনা। তুমি কি মেয়েটার কথা একেবারেই ভুলে গেছ রেদওয়ান? না মানে, মেয়েটা একটা ভুল করেই ফেলেছে, তাই বলে এমন ব্যবহারও তার প্রাপ্য নয়। রেদওয়ান ওর ডায়েরিতে কিছু একটা লিখতে লিখতে বলল, আমি তো বলেছি বাবা যে মায়া যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন না হয় ওর কাছে ফিরে যাব আমি, আর তারা দেখলেই তো ওকে। সেদিনের পর না একবার ও ফোন করে সরি বলেছে, না একটাবার ও খোঁজ নিয়েছে।
উনি চিন্তিত মুখ করে চুপ করে রইলেন। কি বা বলার আছে ওনার? যেখানে ওরা নিজেরাই নিজেদের মধ্যে সমস্যাগুলো মেটাতে নারাজ, সেখানে উনি কি করবেন? আর রেদোয়ান বেশ কিছুক্ষণ পর বলল, আমি আর এখন এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না, আর না কিছু ভাবতে চাইছি। আমরা বরং আম্মুকে খুঁজতে মনোযোগ দিই, সেটাই ভালো হবে। কথাটা শোনার পর ও আরাফাত সাহেবের মাঝে কোনো হেলদোল নেই দেখে রেদোয়ান বলল, কি হলো, চুপ করে আছো কেন? আম্মুকে খুঁজবে না নাকি? সে এত বছর আমাদের মাঝে ছিল না বলে তার প্রয়োজনীয়তা ফুরিয়েছে কোনটা? নাকি তুমি তার ব্যাপারে একেবারেই উদাসীন? রেদোয়ানের এমন খোঁচা দেওয়া কথা শুনে উনি উঠে দাঁড়ালেন, তারপর বললেন, সে নিজে থেকেই হারিয়ে গেছে, আমরা তাকে হারিয়ে যেতে বলিনি। অতঃপর সে যখন এতদিনেও নিজের ইচ্ছাতে ফেরেনি, তাই আমার মনে হয় তার প্রতি এত ভাবনা ভেবে নিজেদের রাতের ঘুম নষ্ট করা নেহাতি বোকামোর কাজ। রেদোয়ান, তাই তোমাকেও বলছি তার ফিরে আসার আশা ছেড়ে দাও। যে নিজের ইচ্ছাতে হারিয়ে যায় সে কখনো ফিরে আসে না। কথাটা বলে উনি চলে যেতে নিলেই রেদোয়ান বলল, তুমি যখন আম্মুর আর কোনো খোঁজ খবর রাখতে চাইছ না, তখন আমার আর মায়ার ব্যাপারেও কোনো কথা বলবে না, এটাই আশা রাখব, কারণ তুমি নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েই অনিশ্চয়তার মাঝে। কথাটা হয়তো বড্ড বেশি আত্মসম্মানে লাগল ওনার, তাই আর বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেলেন। কথায় কথা বাড়ে চলবে।